ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, আপনার কি মনে হয় এটা কি রাজনীতির মানে ইমরান সাহেব প্রিন্স যেটা বললো যে এটা রাজনীতির বিষয় না, আপনি কি তাই মনে করেন? এটা কি শুধু আইন শৃঙ্খলার সমস্যা, না ভাগ বাটোয়ারার ইস্যু, না এর ভিতর রাজনীতি আছে? এখানে অনেকগুলো বিষয় একসাথে জড়িত আর কি। একটা বিষয় হলো যে আমাকে অর্থনীতিবিদরা বলেছেন যে বাংলাদেশে সবচেয়ে বেশি কর্মসংস্থানের যোগানদাতা কোম্পানির নাম হচ্ছে রাজনৈতিক দলগুলো, বিশেষ করে যারা সরকারি দল, বিশেষ করে যারা সরকারি দল। আওয়ামী লীগ তার পিক টাইমে 55 লক্ষ পর্যন্ত মানুষকে রুটি রুজির বন্দোবস্ত করেছে বিভিন্নভাবে। কিভাবে এটা করে? এটা করে হচ্ছে কয়েকটা মাধ্যমে। এটা একটা জায়গা হচ্ছে, দেখবেন যে ডিশের ব্যবসাটা কোনো রাজনৈতিক দল কখনো কর্পোরেট মেকানিজমে আনে না, কিন্তু আমি তো ডিশ ব্যবহার করতেছি, আমাকে এটা একটা এসেনশিয়াল সার্ভিস, আমাকে ব্যবহার করতে হচ্ছে। তো এটার ডিস্ট্রিবিউশনটা কিভাবে হয়? দেখবেন যে ওয়ার্ডে ওয়ার্ডে ডিশের লাইনের জন্য আলাদা আলাদা লোক দেওয়া থাকে, এবং ক্ষমতার পট পরিবর্তনের সাথে সাথে এগুলো ওই রাজনৈতিক দলের নতুন নেতাকর্মীদের হাতে আবার যায়। দেখবেন যে ইন্টারনেটের ব্যবসাটা লোকালি কখনো কর্পোরেট হয় না। আপনি সিম কিনতেছেন বিগ কোম্পানি থেকে, ইন্টারনেট আনতেছেন বিগ কোম্পানি থেকে, কিন্তু লোকাল নেটের ব্যবসাটা, লাইন টানাটানি, ওয়াইফাই এর বিজনেসটা দেখবেন কখনো কর্পোরেট হয় না। এটা লোকাল রাজনৈতিক নেতাকর্মীদের পুনর্বাসনের জন্য রেখে দেওয়া হয়। বর্জ্য ব্যবস্থাপনা দেখবেন আরেকটা বড় জায়গা। এটা দেখবেন যে কোনো রাজনৈতিক দল এটাকে কর্পোরেটাইজ করে না। রিসেন্টলি দেখলাম একটা সিটি কর্পোরেশনের প্রায় 60টা ওয়ার্ডে রাজনৈতিক বিবেচনাতে আপনার ওয়ার্ড ভিত্তিক বর্জ্য ব্যবস্থাপনা দিয়ে দিল, টেন্ডারিং করে করে দিয়ে দিল, এবং প্রত্যেকটা ওয়ার্ডে দেখবেন 10 লাখ 15 লাখ গুলশান বনানী টনানি হইলে এখানে টাকা আরো বেশি ইনকাম হয়। এই বর্জ্য ব্যবস্থাপনা থেকে এই পরিমাণ টাকা মাসে মাসে ইনকাম হয়। এটা দিয়ে রাজনৈতিক দলগুলোর স্থানীয় সংগঠন, স্থানীয় নেতাকর্মী, লোক পালা, মিছিলের লোক যাওয়া, প্রতিপক্ষকে মারামারি করা, খুন খারাপি করা, এগুলো চলে। কিছু কিছু জিনিস দেখবেন যে সরকার কখনো ফরম্যাটে আনে না। দেখবেন মহাখালী বাস স্ট্যান্ড, সায়দাবাদ, গাবতলী, এরপর হচ্ছে কারওয়ান বাজারের মতো বড় বড় বিগ বাজারগুলো আছে, এই জায়গাগুলোকে কখনো ব্যবস্থাপনার মধ্যে আনে না। আমার ঢাকাতে 15 লক্ষ হকার আছে, সারা দুনিয়াতে স্ট্রিট মার্কেট আছে, কেন এটা ফরম্যাটেড হয় না? আমি ইউরোপে দেখে আসছি, আপনি আমেরিকাতে যান, সব জায়গায় দেখবেন স্ট্রিট মার্কেট আছে। লোকাল কাউন্সিল এখানে বরাদ্দ দেয়, রাস্তার ভিতরে আপনার ব্যারিকেড দিয়ে দেয় যে 55 নম্বর এই ব্যারিকেডটা হলো তোমার, মানে রাস্তাতেই করে, রাস্তাতেই করবে, রেগুলেটেড, কিন্তু রেগুলেটেড। কিন্তু বাংলাদেশে দেখবেন কোন রাজনৈতিক দল এটাকে রেগুলেট করে না। কেন করে না? এটার সাথে জড়িত হচ্ছে রাজনৈতিক দলের নিজস্ব দল পরিচালনার যে আয় ব্যয়ের স্বচ্ছতার ঘাটতি আছে এই জায়গাটাতে। এবং 31 দফার প্রোগ্রামে বিএনপির অ্যাক্টিং চেয়ারপারসনের সামনে কিন্তু এই কথাটা আমি বলেছি যে বাংলাদেশে এই সংস্কারগুলো যতই আমরা চাই না কেন এগুলো হবে না যদি না আমরা রাজনৈতিক নেতাকর্মীরা আমাদের চরিত্র খাইসলত না বদলাই, আমরা যদি আমাদের ভিতর থেকে সংস্কারের আলাপ না তুলি। আমি গণতন্ত্র প্র্যাকটিস করি না, কিন্তু আমি বক্তব্যে বলছি আমি রাষ্ট্রে গণতন্ত্র কায়েম করব। আমার রুটি রুজির কোনো স্বচ্ছতা নাই, কিন্তু আমি দেশের মানুষকে বলছি যে কেউ ঘুষ খাবেন না, কেউ এটা করবেন না, অন্যায় কাজ করবেন না, দুর্নীতি করবেন না, এটা বলছি। আমার দলের ভিতরেই আমি ভিন্ন মতকে অ্যালাউ করি না। তাহলে রাস্তায় যখন হাসিনার বিরুদ্ধে ভিন্ন মত তোলে তখন সে গুম করে, খুন করে, আয়নাঘরে পাঠায় দেয়, ক্রসফায়ারে দেয়। তাহলে সংস্কারের এই জায়গাটাতে একটা মৌলিক জায়গা হচ্ছে রাজনৈতিক দলগুলো ইন্টারনালি তার আয় ব্যয়ের জায়গাটা কিভাবে রেগুলেট করছে, কিভাবে চলে একটা রাজনৈতিক দল। বাংলাদেশে মূলত দুইটা সোর্সে চলে পলিটিক্যাল পার্টি। একটা হচ্ছে বিগ কোম্পানির ডোনেশনে, বেক্সিমকো, তারপরে ধরেন এস আলম, সামিট গ্রুপ, ইউনাইটেড, এই মেঘনা, ফ্রেশ, বসুন্ধরা, এই অলিগার্কগুলো যেটা করে হাজার হাজার কোটি টাকা আপনার পলিটিক্যাল পার্টির পিছনে ইনভেস্ট করে, ইন রিটার্ন ক্ষমতায় গিয়ে তারা বড় বড় টেন্ডার দেয়, কুইক রেন্টাল দেয়, এটা দিয়ে দেয়, ওই ব্রিজ দিয়ে দেয়, ওই মেট্রো রেলওয়ে দিয়ে দেয়, এটা দিয়ে তারা এটা চলে। দ্বিতীয় সোর্স হচ্ছে তার চাঁদাবাজি। বাংলাদেশের অধিকাংশ রাজনৈতিক নেতাকর্মী যারা পোস্টেড বিভিন্ন জায়গাতে, যারা কমিটিতে আছেন, তাদের অধিকাংশ নেতাকর্মীর কোনো পেশা নাই। তারা তাহলে চলে কিভাবে? তারা জিপ চালায় কিভাবে? আমি তাদের লাইফস্টাইল দেখে আশ্চর্য হয়ে যাই। গুলশানে 5000 স্কোয়ার ফিট নিয়ে বাসা নিয়ে থাকে, ছেলেমেয়েরা ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ে, সিঙ্গাপুরের ট্রিটমেন্ট নেয়, বিদেশে ঘুরতে যাইতেছে, হলিডে করতে যাইতেছে, এই দেশে ওই দেশে মিলায়, কিন্তু তার আয় ব্যয়ের কোনো একটা স্বচ্ছ জায়গা নাই। তাহলে সে চলছে হলো চাঁদাবাজের টাকা দিয়ে। তাহলে এই চাঁদাবাজ চক্রটা কিভাবে ডেভেলপ করতেছে? পলিটিক্যাল সায়েন্সের ভাষা এটাকে বলে হচ্ছে ক্লায়েন্ট প্যাট্রন পলিটিক্স। মক্কেল এবং বসের একটা সম্পর্কের নেক্সাস, একটা অশুভ রাজনীতির জিনিস তৈরি হয়েছে। একটা গ্রুপ অফ পিপল, বাংলাদেশে বিশাল মানে বেকার জনগোষ্ঠী আছে, এই ছেলেমেয়েগুলো কি করবে, কোথায় যাবে? কিছু না কিছু করে খায়। তো ধরেন ওরা আপনি একটা এলাকা দিয়ে দিলেন যে আপনি এইখানে যাবেন, এই 10টা দোকান থেকে তুমি চাঁদা তুলবা।
এই চাঁদার একটা অংশ হচ্ছে পুলিশ পাবে, প্রশাসন পাবে, রাজনৈতিক বড় ভাইরা পাবে। এই বড় ভাইদের এই চক্র পুরো পেশাই হচ্ছে এই চাঁদাবাজির উপর নির্ভর করছে। এখন চাঁদাবাজি করতে হইলে আমার তো একটা ব্যানার দরকার, আমার তো একটা ক্ষমতা দরকার। কারণ আমাকে যদি পুলিশ ধরে, আমি যদি এরকম একটা মামলায় পরে আমাকে ভিতরে যাওয়া লাগে, আমি যদি আবরার ফাহাদরে খুন করে পরে আমার যাবজ্জীবন হয়, আমারে বাঁচাইবো কে? আমারে বাঁচানোর জন্য তখন আমার রাজনৈতিক বস লাগে। তো বসরে আমি কি বলতেছি, তোমার মিছিলে আমি লোক নিয়ে আসবো, তোমার হয়ে আমি অমুকরে পিটামু, তোমার হয়ে আমি অমুকরে মারবো, অমুক জায়গা থেকে টাকা তুলে দিমু, আর তুমি আমি বিপদে পড়লে আমারে বাঁচাইবা, আমারে যেন মামলায় না নেয়, আমারে প্রোটেকশন দিবা, আমার একটা পদ পদবি দিবা। এই চক্রের নাম হচ্ছে ক্লায়েন্ট প্যাট্রন পলিটিক্স। এটাই হচ্ছে তৃতীয় বিশ্বের রাজনীতি। এটারই ফল মিটফোর্ড হত্যাকাণ্ড বলেন আপনি মনে করেন? এটা একটা বড় জায়গা, এটা একটা বড় জায়গা, এবং এই জায়গাটা রাজনৈতিক দলগুলোকে অ্যাড্রেস করতে হবে উইথ অনেস্টি, যে এই সমস্যাটা আমাদের আছে, এইটা স্বীকার করে এটা অ্যাড্রেস করতে হবে। যদি আমি সিম্পলি মনে করি যে না ভাই আমি তো দায়ী না, এটা বিচ্ছিন্ন ঘটনা, এটাকে তারেক রহমান করাইছে, অবশ্যই করাই নাই। এটা তারেক রহমানের তো এটা অসংখ্য ক্ষতি, বিএনপির নেতা কর্মীদেরকে 3 দিন ধরে সব কাজ বাদ দিয়া খালি মিটফোর্ডের এটার উত্তর দেওয়া লাগতেছে। তো কিভাবে একটা দল এই কাজ করায়? অবশ্যই করায় না এটা। কিন্তু প্রশ্ন হচ্ছে দল কি আরো বেটার পারফর্ম করতে পারতো কিনা? যখন এসালমের 200 কোটি টাকা নিয়ে একটা দলের বড় গুন্ডা টাইপের একটা নেতা যখন ব্যাংক দখল করতে গেল, দল কি সিরিয়াস অ্যাকশন নিয়েছে? না নেওয়ার কারণে কি আমি মেসেজ দিলাম কিনা যে না ঠিক আছে চাঁদাবাজি করতে পারেন? তাহলে ওইটাতে অ্যাকশন নিলে পরে কি আমার 4000 নেতাকর্মীকে বহিষ্কার করা লাগতো? এটাও দলকে তার সার্কেলে, তার বডিতে আলোচনা করতে হবে। মূল্যবোধের ঘাটতি আছে। শুধু কি বিএনপির লোকরা চাঁদাবাজি করে ধরা খাচ্ছে? মসজিদের ইমাম সাহেবকে কোপানো হয়েছে না? এটার সাথে কি বিএনপি জড়িত না? তাহলে এই ঘটনাটা কেন ঘটলো? তাহলে প্রত্যেকটা ঘটনা, আবার খুলনাতে দেখেন যুব দলের নেতা খুন হয়েছে, তো তাকে তো আর বিএনপি খুন করে নাই। তাহলে হচ্ছে এই বিষয়টা সামগ্রিক ইস্যু আকারে আমাকে বুঝতে হবে, তা না হলে যেটা হবে আমরা সমাধান করতে পারবো না। এখানে রাজনৈতিক উপকরণ আছে, এখানে রাজনৈতিক উপকরণ আছে, সামাজিক মূল্যবোধের ঘাটতি আছে, আর্থসামাজিক বাস্তবতা আছে, কোটি কোটি তরুণের বেকারত্বের বাস্তবতা আছে, আর সামাজিক জায়গা থেকে অ্যাড্রেস করবার ঘাটতি আছে, রাষ্ট্রেরও ব্যর্থতা আছে। আর তারা কি করতেছে? তারা ইন্টেলিজেন্স এজেন্সি কোথায়? অন্তর্বর্তীকালীন সরকারের ফেলিয়ার আছে, পুলিশ বাহিনী কাজ করছে কিনা? টোটালটা মিলে আমাকে এটা অ্যাড্রেস করতে হবে। ধন্যবাদ ব্যারিস্টার ফুয়াদ।